এই যে আমার ছোট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আমি তোমাদের জন্য ইতিমধ্যে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা দুটি পড়া পড়িয়ে দিয়েছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত এটি একটি নাটক। এটি একটি নাটক। তো চন্দ্রগুপ্তের সমস্ত আলোচনা এবং তার প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তোমাদের জন্য তৈরি করে দেব। তোমরা চন্দ্রগুপ্তর পড়াটা ভালো মতো বুঝে নাও, যাতে তোমাদের পরবর্তীতে প্রশ্নোত্তর লিখতে গেলে কোনো সমস্যা না হয়। তো চলো আর দেরি না করে তোমাদের জন্য পড়াটা শুরু করি। চন্দ্রগুপ্ত নাটকটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় একজন নাট্যকার। বাংলা সাহিত্যে তার বিভিন্ন নাটক আমরা পড়ে থাকি। তো তারই লেখা একটি নাটক চন্দ্রগুপ্ত, যার প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটাই আমাদের এই পাঠ্য অষ্টম শ্রেণীর চন্দ্রগুপ্ত হিসাবে নেওয়া হয়েছে। আচ্ছা বলো তো, একজন রাজপুত্র যার নিজের ভাই তার কাছ থেকে সিংহাসন কেড়ে নিয়েছে, সে রাজ্য হারিয়ে তার মনের গতি কেমন হতে পারে? তো যখন তার মনের গতি খারাপ, আশা করি খারাপ, এটাই হওয়া স্বাভাবিক, তাই না? তখন আমাদের মতো মানুষ হলে তারা কি করবে? হাল ছেড়ে দিবে যে আমি সবই হারিয়ে ফেলেছি। কিন্তু চন্দ্রগুপ্ত সে কিন্তু তা করেনি। গোপনে গোপনে সে নিজের সিংহাসনকে হারিয়ে ফেলা সিংহাসনকে ফিরে পাওয়ার জন্য সে যুদ্ধের কৌশল শিখতে থাকে, এবং যাতে ভুলে না যায় সেই উদ্দেশ্যে তখনকার দিনে তো কাগজ কলম এত কিছু এখনকার মতো অ্যাভেলেবেল ছিল না। তো সে তালপাতার মধ্যে সেগুলো লিখে রাখছিল, যাতে সে পরবর্তীতে ভুলে না যায়। এমনই একদিন তালপাতার মধ্যে লিখতে লিখতে সে হঠাৎ ধরা পড়ে যায়, এবং সেখানে ধরা পড়ে কি তার চেষ্টা বিফলে যায়, নাকি সে এক নতুন ইতিহাসের সূচনা হয় এবং তার সাথে ভালো কিছু হয়? তো চলো আজকের এই চন্দ্রগুপ্ত নাটকটি পাঠ করে আমরা দেখি যে এর পরবর্তী অংশ কতটা আনন্দদায়ক বা কতটা মজার। ঘটনাটি ঘটছে সিন্ধু নদের তটে, অর্থাৎ সিন্ধু নদের তীরে। সময়কাল ছিল সন্ধেবেলা। নদ তটে শিবির সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চাহিয়াছিলেন। সূর্য ডুবে যাচ্ছে, তারা সেটা দেখছে। হেলেন সেলুকাসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মান। হেলেন সে সেলুকাসের হাত ধরে দাঁড়িয়ে আছে পাশে। সূর্যরশ্মি তাহার মুখের ওপর আসিয়া পড়িয়াছিল। সূর্যের যে তাপ বা আলোটা, যে সূর্য ডোবার সময় দেখবে একটা লাল আভা হয়, সেই আভাটা তাদের মুখের দিকে পড়ছিল। সেকেন্দার বলছে সেলুকাসকে, কি বলছে শোনো। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কোন দেশ? আমাদের ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষর কথা বলতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে সেকেন্দার বলছে সেলুকাসকে, কি বিচিত্র এই দেশ। কেন বিচিত্র? দেখো, তিনি নিজেই বলছে। দিনে প্রচণ্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। দিনের বেলা দেখো কত রোদ্রু, রাতের বেলা চাঁদের আলোতে সেই রোদের কথা মানুষ ভুলে যায়, তাই না? কতটা ঠান্ডা অনুভূতি আসে। দিনের বেলার তাপের কথা তখন আর মনে থাকে না। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে দেখি। সেকেন্দারের কাছে এই যে রাতের বেলার আকাশ ভর্তি তারা, দিনের বেলার ঝলমলে রোদ, রাতে চাঁদের আলো, এগুলো যেন একটি তার কাছে বিস্ময়ের বস্তু, বিস্ময়ের ব্যাপার। তার কাছে সেগুলো খুব অবাক করা একটা পরিবেশ। প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে।
আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি। তামসী, দেখো তামসী মানে অন্ধকার, কথাটা তোমরা খাতাতে লিখে নাও। তামসী শব্দের অর্থ হলো অন্ধকার। তো এই রাত্রিবেলা অন্ধকার রাত্রে যখন আকাশে উজ্জ্বল জ্যোতিষ্ক অর্থাৎ তারা নক্ষত্ররা যারা জ্বলজ্বল করে সেগুলো সে বিস্মিত আতঙ্কে তাকিয়ে তাকিয়ে দেখে। আর প্রাবৃটে মানে বর্ষাকালে ঘন কৃষ্ণ মেঘরাশি, কৃষ্ণ মানে কালো, ঘন কালো মেঘ যখন গুরুগম্ভীর গর্জন করে ডাকতে থাকে, দেখবে বর্ষাকালে প্রচণ্ড মেঘের গর্জন শোনা যায়। তো সেই মেঘকে তুলনা করছে দৈত্য সৈন্যের মতো, দৈত্য সৈন্যের মতো আকাশে ছেয়ে আসে। তখন আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি। তার মুখে কোনো ভাষা থাকে না, এগুলো দেখে সে পুরো অবাক হয়ে যায়। এর অভ্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। অভ্রভেদী মানে অভ্রভেদী কথার অর্থ হলো যা আকাশকে ভেদ করে যায়। তুষার মানে তো বরফ। মৌলি, মৌলি মানে মুকুট, মৌলি শব্দের অর্থ মুকুট। হিমাদ্রি মানে হিমালয় পর্বত, মানে এগুলো যেন স্থিরভাবে দাঁড়িয়ে আছে, তাদের কোনো নিজের ইচ্ছে মতো তারা দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। উদ্দাম বেগে মানে তীব্র গতিতে ছুটে চলেছে নদ নদীরা। ফেনিল উচ্ছ্বাসে মানে প্রচণ্ড স্রোতের সঙ্গে তারা নিজের গতিপথে ছুটে চলেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। স্বেচ্ছাচার মানে নিজের ইচ্ছে অনুযায়ী। মরুভূমিতে কোনো বালু যখন হাওয়া প্রচণ্ড চলে সেই সময়তে বালুগুলি নিজের আপন খেয়ালেই উড়তে থাকে। তো সেটি বলছে। দেখো আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি জিনিসকে সেকেন্দার খুব সুন্দরভাবে বর্ণনা করছেন নিজের ভাষাতে। সেলুকাস বলছে সত্য সম্রাট সেকেন্দার, কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে। তালিবন মানে তাল গাছের বাগান, সেই তাল গাছের বাগানগুলি যেন দাঁড়িয়ে আছে। কোথাও বট গাছ তার স্নেহময় ছায়াতে চারিদিক ছড়িয়ে পড়েছে তার ছায়া। কোথাও মদমত্ত মাতঙ্গ, মদমত্ত মাতঙ্গ মানে উন্মত্ত। মদমত্ত শব্দের অর্থ হচ্ছে উন্মত্ত, মাতঙ্গ শব্দের অর্থ হচ্ছে হাতি। জঙ্গম পর্বতসম মন্থর গমনে চলেছে। জঙ্গম মানে গতিশীল, পর্বতসম মানে পাহাড়ের মতো উঁচু, সে ধীর গতিতে, মন্থর মানে ধীর, ধীর গতিতে এগিয়ে চলেছে। কোথাও মহাভুজঙ্গম, মহাভুজঙ্গম শব্দের অর্থ বিশাল আকৃতির সাপ, অলস হিংসার মতো বক্ররেখায় পড়ে রয়েছে। সাপগুলো দেখবে রাস্তায় কখনো দেখা যায় বা কোনো জঙ্গলের সাইড দিয়ে গেলে দেখা যায় কোথাও কখনো গাছে ঝুলে আছে, কখনো বা সাইডে কোনো গাছের আশেপাশে জড়িয়ে পেঁচিয়ে আছে। তো বক্ররেখা, আমরা বক্ররেখা জ্যামিতিতে পড়েছি না, বক্ররেখাগুলি বাঁকা বাঁকা হয়, তো সেরকমই বক্ররেখার সাথে এই মহাভুজঙ্গম অর্থাৎ সাপের তুলনা হচ্ছে। কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম, মহাশৃঙ্গ মানে অনেক উঁচু শিং, কুরঙ্গম, কুরঙ্গম শব্দের অর্থ হচ্ছে হরিণ। মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। প্রেক্ষণ মানে হচ্ছে দৃষ্টি, শূন্য দৃষ্টিতে যেন সে চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্যার সাহস। বাত্যার কথার অর্থ হচ্ছে ঝড়। ঝড়ের মতো সাহস, সূর্যের মতো দীপ্তি চোখে, দেহে বিদ্যুতের মতো শক্তি, আর মুখে যেন শিশুদের মতো সরলতা রয়েছে। এর শৌর্য পরাজয় করে আনন্দে আছে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? সেকেন্দার বলছে পুরুকে যখন বন্দি করে আনি
তখন সে কি বলল সেটা কি জানো? সেলুকাস প্রশ্ন করছে, কি সম্রাট? সেকেন্দার, আমি জিজ্ঞাসা করলাম আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। মানে পুরুকে জিজ্ঞেস করা হয়েছে সে কীরকম আচরণ সেকেন্দারের কাছে আশা করে। সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। এই জায়গাটা তোমরা দাগ দিয়ে রাখো, রাজার প্রতি রাজার আচরণ। ঠিক আছে, তো চমকিত হলাম। সেকেন্দার বলছে সে চমকে গেল পুরুর এই কথাতে। ভাবলাম এ একটা জাতি বটে, এটাও আন্ডারলাইন করে রাখো, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম। প্রত্যর্পণ মানে তার রাজ্য তাকে ফিরিয়ে দিলাম। সে বলছে সম্রাট মহানুভব, এই কথাটাও কিন্তু তোমরা দাগ দিয়ে রাখো। কে বলেছে? সেকেন্দার বলেছে। কাকে বলেছে? সরি, সম্রাট মহানুভব এই কথাটি সেলুকাস বলেছে সেকেন্দারকে। সেকেন্দার মহানুভব, তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার কি সম্ভব? মানে সেকেন্দার সাহা বলছে চন্দ্রগুপ্তের সঙ্গে কি এরকম কথাবার্তার পরে অন্য রকমের আচরণ করা কি সাজে? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে। আর আমি যখন এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, আমি এসেছি শৌখিন দিগ্বিজয়ে, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। কি বলছে? জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। কে? সেকেন্দার। সেলুকাস বলছে, তবে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? সেকেন্দার, যে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর মাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম পদদলে দলিত করে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছি। অর্ধেক এশিয়া মাসিডনের বিজয় বাহিনীর বীর পদভরে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর দিয়ে আমার রুধিরাক্ত বিকট বিজয় শকট অবাধে চালিয়ে গিয়েছি, কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্রু তীরে। মানে সেকেন্দার বলছে সে এক সময়তে এশিয়া মহাদেশে তার প্রাধান্য চালিয়ে গেছে, তার বিভিন্ন ধরনের কার্যকলাপ যেগুলো মহত্বতার পরিচয় রাখে সেগুলো করেছে। আজ প্রথম তার মতো মহান একজন সম্রাট সে কোনো একজন সাধারণ মানুষের কাছে থমকে গেছে। এটা তার কাছে যেন একটু অবাস্তব। চন্দ্রগুপ্তকে ধরিয়া অ্যান্টিগন্সের প্রবেশ। সেকেন্দার, কি সংবাদ অ্যান্টিগন্স? ও কি? অ্যান্টিগন্স বলছে গুপ্তচর। সেলুকাস বলছে সে কি? সেকেন্দার বলছে গুপ্তচর। অ্যান্টিগন্স বলছে আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। এই যে বলেছে না গুপ্তচর, এই কথাটাও তোমরা আন্ডারলাইন করে রাখবে। তো যখন চন্দ্রগুপ্ত তার যুদ্ধের কৌশল শিখছিল, আমি তোমাদেরকে আগেই বলেছি যে সেটি তো তালপাতার মধ্যে লিখে নিচ্ছিল যাতে সে ভুলে না যায়। এবার তখন অ্যান্টিগন্স তাকে দেখে নিয়েছে, সে লিখছে। তো অ্যান্টিগন্স যখন দেখে নিয়েছে তখন তার কাছে দেখতে চেয়েছে যে সে কী লিখছে। এবার চন্দ্রগুপ্ত যথাসাধ্য দেখিয়েছে, অ্যান্টিগন্স সেটি বুঝতে পারেনি। বুঝতে না পারে সে তাকে ধরে রাজার কাছে নিয়ে এসছে। রাজার কাছে বলতে সেকেন্দারের কাছে ধরে নিয়ে এসছে। সেকেন্দার ডাইরেক্ট চন্দ্রগুপ্তকে প্রশ্ন করছে, তুমি কী লিখছিলে যুবক? বসত্ব কথা বলো। চন্দ্রগুপ্ত বলছে, সত্য বলবো রাজাধিরাজ। এই যে লাইনটা আছে না, ভারতবাসী মিথ্যে কথা বলতে এখনও শিখে নাই, এই কথাটি তোমরা আন্ডারলাইন করে নাও। চন্দ্রগুপ্ত বলছে সত্য কথাই বলবো রাজাধিরাজ, ভারতবাসী কখনো মিথ্যে বলতে শেখেনি। সেকেন্দার এবার সেলুকাসের প্রতি চাহিলেন, পরে চন্দ্রগুপ্তকে কহিলেন। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সেকেন্দার সেলুকাসের দিকে তাকালো,
কারণ একজন রাজার উপরে ডাইরেক্ট এভাবে কথা বলা, সৎসাহসের সাথে বলা, এটা একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার। তখনই সেকেন্দারের একটু সন্দেহ হয়েছে যে এ সাধারণ মানুষ নয়। সেকেন্দার বলছে, উত্তম, বলো কি লিখছিলে? চন্দ্রগুপ্ত, আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। মানে চন্দ্রগুপ্ত সম্রাটের বাহিনী কিভাবে চালনা করতে হয়, মানে যুদ্ধের নিয়মকানুন, কৌশল, এগুলো মাসাবধি মাসের পর মাস ধরে শিখছিল সে। সেকেন্দার, কার কাছে? চন্দ্রগুপ্ত বলছে, এই সেনাপতির কাছে। সেকেন্দার, সত্য সেলুকাস? সেলুকাস বলছে, সত্য। সেকেন্দার চন্দ্রগুপ্তকে জিজ্ঞেস করছে, তারপর? তাহলে চন্দ্রগুপ্ত কার কাছে শিখছিল এগুলি? সেলুকাসের কাছে শিখছিল। তাহলে এখানে চন্দ্রগুপ্ত এই কথাটা বলে দেওয়ার পর সেকেন্দারের কাছে সেলুকাসের বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেল। সেকেন্দার এই কথাটা তো জানতো না। সেলুকাস এটা সেকেন্দারের থেকে লুকিয়ে রেখেছিল। তাহলে সেলুকাসের একটু হলেও বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেল। চন্দ্রগুপ্ত বলছে, তারপর গ্রিক সৈন্যকাল এ স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি তার যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। মানে সেলুকাস চলে যাবে শুনে চন্দ্রগুপ্ত এগুলি সব পাতার মধ্যে লিখে নিচ্ছিল। সেকেন্দার বলছে, কী অভিপ্রায়ে? চন্দ্রগুপ্ত কি উত্তর দিচ্ছে দেখো। সেকেন্দার শাহর সঙ্গে যুদ্ধ করবার জন্যে নহে, মানে আমি লিখছিলাম তোমার সাথে যুদ্ধ করার জন্য নয়, মানে তোমার সাথে যুদ্ধ করব জন্য যে আমি যুদ্ধের সমর কৌশল শিখছিলাম সেটা নয়। সেকেন্দার বলছে, তবে? তাহলে আমার সাথে যুদ্ধ করার জন্য নয়, তাহলে কিসের জন্য লিখছিলে? ওনার কথা বলার উদ্দেশ্য এটাই। চন্দ্রগুপ্ত বলছে, তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত, আমার পিতার নাম মহাপদ্ম, আমার বইমাত্র ভাই নন্দ, মানে তার পুরো নাম হচ্ছে ধননন্দ, সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। নির্বাসিত করেছে কে? ধননন্দ নির্বাসিত করেছে কাকে? চন্দ্রগুপ্তকে। চন্দ্রগুপ্ত কার ছেলে? মহাপদ্ম নন্দের ছেলে। সেকেন্দার বলছে, তারপর? চন্দ্রগুপ্ত, তারপর শুনলাম মাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুলরবি পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। কোথায় সে শক্তি লুক্কায়িত আছে, আর্যের মহাবীর্যও যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। মানে চন্দ্রগুপ্তও শুনেছে যে পুরুর সাথে যুদ্ধ হয়েছে, অনেক ভারতবর্ষে এসে উনি অনেক ধরনের মানে সমরবিদ্যা, তার নিজের সমরবিদ্যার কৌশলে অনেক বিজয় কীর্তি করেছে। সেগুলো দেখে সে আর নিজেকে সামলাতে না পেরে সে শিক্ষা গ্রহণ করতে এসেছে। আমার ইচ্ছা শুদ্ধ আমার রাজ্য পুনরুদ্ধার করা এইমাত্র। সেকেন্দার সেলুকাসের পানে চাহিলেন। সেলুকাস, আমি এরূপ বুঝি নাই। যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগতো। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক। কাকে বিশ্বাসঘাতক বলল সেলুকাস? চন্দ্রগুপ্তকে। তোমরা বুঝতে পারছো তো? অ্যান্টিগন্স সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, কে বিশ্বাসঘাতক? সেলুকাস বলছে, এই যুবক বলতে চন্দ্রগুপ্তকে বলছে। অ্যান্টিগন্স, এই যুবক না তুমি? কেন? সেলুকাসকে এই কথা অ্যান্টিগন্স কেন বলল? কারণ সেলুকাসের এত বিশ্বাসের জায়গা ছিল সেকেন্দার, সেই মহান রাজাকেই সে তো এই কথাটা লুকিয়েছে, তাহলে তো সে বিশ্বাসঘাতক অবশ্যই। কিন্তু চন্দ্রগুপ্ত তো কোনো কিছু লুকায়নি, সে কী করে বিশ্বাসঘাতকতা করলো? সে তো কিছুই মিথ্যে বলেনি। মিথ্যে কথা বলেছে যদি কেউ, সেটা হলো সেলুকাস। কাকে? তার মহান সম্রাট সেকেন্দার শাহকে বলেছে। তাহলে দেখো এখানে অ্যান্টিগন্স উত্তর দিচ্ছে, এই যুবক না তুমি? সেলুকাস, অ্যান্টিগন্স, আমার বয়স না মানো, পদবি মেনে চলো।
মানে অ্যান্টিগোনস, তুমি আমার বয়সটা না মানো, কিন্তু আমার পদবিতে যে আমি সেনাপতি সেটা মেনে চলো। অ্যান্টিগোনস, আমি জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। দেখো, এই কথাটা কিন্তু অ্যান্টিগোনসের একদম কারেক্ট, কারণ যে অন্যায়কারী তাকে মুখের সামনে বলে দেওয়া ভালো, সে পদবিতে যত বড়ই হোক না কেন, মিষ্ট সুরে তাকে তার দোষটা ধরিয়ে দেওয়া উচিত। সেলুকাস বলছে, অ্যান্টিগোনস তরবারি বাহির করলেন। অ্যান্টিগোনস বলে কোমর থেকে তার তরোয়ালটা বের করলো। অ্যান্টিগোনস ক্ষিপ্রতর হস্তে তরবারি বাহির করিয়া সেলুকাসের শির লক্ষ্য করিয়া তরবারি ক্ষেপণ করিলেন। মানে অ্যান্টিগোনস সঙ্গে সঙ্গে তরোয়ালটা সেলুকাসের মাথার দিকে নিশান করে ওই দিকে ছুঁড়ে মারল। ততোধিক ক্ষিপ্রহস্ত চন্দ্রগুপ্ত নিজ তরবারি বাহির করিয়া সে আঘাত নিবারণ করিলেন। সঙ্গে সঙ্গে চন্দ্রগুপ্ত নিজের তরোয়াল বের করে অ্যান্টিগোনসের তরোয়ালটাকে আটকে দিল। ও ছুঁড়ে মারল তরোয়াল, দুটো তরোয়ালের টক্কর খেয়ে অ্যান্টিগোনসের তরোয়ালটা পড়ে গেল। মানে অ্যান্টিগোনস সেলুকাসকে যে মারতে চেয়েছিল, চন্দ্রগুপ্ত যেহেতু সেলুকাসের কাছে সমরবিদ্যা শিখেছে, তার গুরুর অপমান সে সহ্য করতে পারেনি, তাই সঙ্গে সঙ্গেই সে তরোয়ালের নিক্ষেপটা সে নিজের তরোয়াল দিয়ে আটকে দিল। অ্যান্টিগোনস তাহাকে ছাড়িয়া চন্দ্রগুপ্তকে আক্রমণ করিলেন। অ্যান্টিগোনস রেগে গেছে যে আমি ওকে শিক্ষা দিতে গিয়েছিলাম আর তুমি আমাকে তরোয়াল নিক্ষেপ করে আমাকে আমার তরোয়ালকে কেটে নিচে ফেলে দিলে। এটার জন্য চন্দ্রগুপ্তর দিকে আক্রমণ করতে গেল। সেকেন্দার বলছে, নিরস্ত হও। সেই মুহূর্তেই অ্যান্টিগোনসের তরবারি চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে ভূপতিত হইল। তরবারি মানে চন্দ্রগুপ্তের তরোয়ালের আঘাতে অ্যান্টিগোনসের তরোয়ালটা নিচে পড়ে গেল। সেকেন্দার, অ্যান্টিগোনস লজ্জায় শির অবনত করিলেন। সেকেন্দার, অ্যান্টিগোনস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করিলাম। মানে তোমার এই ওভার পাওয়ারের জন্য আমি তোমাকে আমার সাম্রাজ্য থেকে বিতাড়িত করলাম। একজন সামান্য সেনাধ্যক্ষের এতদূর স্পর্ধা! আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম, মানে আমি অবাক হয়ে এগুলো দেখছি তামাশা তোমার এতদূর স্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও অগোচর ছিল। মানে তোমার এতদূর স্পর্ধা, তুমি আমার সম্মুখে আমার বিভিন্ন মানুষজনের সাথে তুমি এরকম আচরণ করছো, যাও এই মুহূর্তেই তোমায় নির্বাসিত করিলাম। বলার সঙ্গে সঙ্গে অ্যান্টিগোনসের প্রস্থান। চলে গেল অ্যান্টিগোনস। সেকেন্দার বলছে, আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক, মানে সম্রাটের সামনে চোখ বড় করে লাল করে চোখ তুমি কথা বলার অধিকার রাখো না, তাহলে সম্রাটকে অপমান করা হয়। আর যুবক বলতে চন্দ্রগুপ্তকে বলছে। চন্দ্রগুপ্ত বলছে, সম্রাট। সেকেন্দার, তোমায় যদি বন্দি করি? চন্দ্রগুপ্ত বলছে, কী অপরাধে সম্রাট? মানে আমায় কেন বন্দি করবেন? আমি কি অপরাধ করেছি? সেকেন্দার, আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো, এই অপরাধে। চন্দ্রগুপ্ত বলছে, এই অপরাধে? ভেবেছিলাম যে সেকেন্দার সাহা বীর, দেখছি যে তিনি তো ভীরু। মানে তিনি তো একজন ভীতু লোক। আমি তো ভাবিনি কখনো যে সেকেন্দার শাহর মতো মানুষ সে একজন বীরত্বের অধিকার রাখে, বীরত্ব তার মধ্যে থাকবে, কিন্তু সে এ ধরনের কথাবার্তা বলতে পারে, এটা তো আমার ভাবনা ছিল না। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসেবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। মানে একজন হিন্দু ঘরের ছেলে, সে তার কাছে ছাত্র হিসাবে রয়েছে, এতেই তিনি ভয় পেয়ে গেছেন। সেকেন্দার সাহা এত কাপুরুষ তা ভাবি নাই। এটা চন্দ্রগুপ্ত ডাইরেক্ট বলছে। সেকেন্দার, সেলুকাস বন্দি করো। সেকেন্দার সঙ্গে সঙ্গে সেলুকাসকে বলছে চন্দ্রগুপ্তকে বন্দি করার জন্য। চন্দ্রগুপ্ত বলছে, আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। তরবারি বাহির করলেন। সঙ্গে সঙ্গে চন্দ্রগুপ্ত তরোয়াল বের করলো, বলল, আমায় বধ যদি না করেন, বধ না করলে আমাকে বন্দি করা যাবে না। মানে আমি যতক্ষণ জ্যান্ত আছি, জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত আপনি আমায় বন্দি করতে পারবেন না, বলেই তরোয়াল বের করলো। সেকেন্দার সল্লাসে মানে খুব জোরে চিৎকার করে বলছে, চমৎকার, যাও, আমি তোমায় বন্দি করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র। মানে সে দেখতে চাইছিল যে একজন রাজার সম্মুখে চন্দ্রগুপ্ত কতটা তার পাওয়ার রাখতে পারে, সে কতটা ঔদ্ধত্য দেখাতে পারে এবং সে কিভাবে তার নিজের রাজ্য ফিরে পেতে পারে। সে কি আদৌ শিখেছে নিজের রাজ্য ফিরে পাওয়ার মতো সমরবিদ্যা? সে কি শিখেছে? সে কথাবার্তা কি শিখেছে? সেটাই পরীক্ষা করছিল সেকেন্দার। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো,
তুমি রিক্ত রাজ্য উদ্ধার করবে, তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে, যাও বীর, মুক্ত তুমি। তার মানে চন্দ্রগুপ্তর এই সমর কৌশল শেখা দেখে একজন সম্রাটের সম্মুখে ভীত হয়ে কথা বলার মানসিকতা নেই, এটা দেখে চন্দ্রগুপ্ত তো সাহসিকতার সাথে কথা বলছে। এসব দেখে সেকেন্দার পুরোপুরি ইমপ্রেস হয়ে যায় এবং সে আশীর্বাদ করে চন্দ্রগুপ্তকে, যাও তুমি নিজের রাজ্য নিশ্চিত নিজের করে পাবে, তুমি দিগ্বিজয়ী হবে, যাও বীর, মুক্ত তুমি। এই ছিল আমাদের চন্দ্রগুপ্ত নাটক। তো তোমরা বুঝতে পেরেছো কি? আমাকে একটু কমেন্টের মাধ্যমে লিখে জানিও। আর একটা প্রশ্ন করছি তোমাদেরকে, চন্দ্রগুপ্ত কিসের মধ্যে তার সমর কৌশল লিখেছিল? প্রশ্নের উত্তরটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এটার পরে তোমাদের জন্য আমি প্রশ্ন উত্তরগুলোও দিয়ে দিচ্ছি, প্রশ্ন উত্তরগুলোও তোমরা খাতাতে কপি করে নাও। আজকে কিছু প্রশ্ন উত্তর দেব, তোমাদের ফিডব্যাক আগে দেখব, তারপরেই আমি নেক্সট প্রশ্নগুলো আপলোড করব। তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাবে। যারা এখনও অন্বেষা এক্সেলেন্সের সাথে যুক্ত হওনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে, তোমাদের উপকৃত বলে মনে হলে একটি লাইক করে দিও। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রশ্ন উত্তরগুলো লিখে নাও।